নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছো, আজকে তোমাদের সিভ্যাকের পেপারের অর্থাৎ লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই পেপারে চ্যাপ্টার 3 রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার সাথে এসএকিউ নিয়ে আমরা আলোচনা করব। এর আগের দুটি ভিডিওতে আমি অলরেডি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে রেখেছি। তোমরা পারলে ভিডিওটি একবার দেখে নিও। আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করছি। সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলি দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চ্যাপ্টার 3 শুরু হচ্ছে মানসিক চাপের উৎস এবং তার প্রভাব। এখান থেকে আজকের প্রথম কোশ্চেন হচ্ছে স্ট্রেস বা ইতিবাচক স্ট্রেস হলো, তো এটা একটি ওয়ান লাইনার, মনে রাখবে। স্ট্রেস বা ইতিবাচক স্ট্রেস হলো যে সকল স্ট্রেস বা চাপ জীবন ধারণের পক্ষে সহায়ক। দেখো, আমাদের স্ট্রেস দু রকমের হতে পারে, একটি হচ্ছে ইতিবাচক, একটি হচ্ছে নেতিবাচক। তাহলে আমরা জেনে গেলাম যে বা মানসিক চাপ স্ট্রেস বা মানসিক চাপ এটিকে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করছি। কি কি সেই দুটি ভাগ? একটি হচ্ছে ইতিবাচক এবং দ্বিতীয়টি হচ্ছে নেতিবাচক। আমাদেরকে এখানে যেই কোশ্চেনটি জিজ্ঞেস করেছে যে স্ট্রেস বা ইতিবাচক স্ট্রেস, তো এই স্ট্রেসটা কিন্তু জীবন ধারণের পক্ষে সহায়ক স্ট্রেস। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 দেখব। বলছে ইতিবাচক স্ট্রেসের উদাহরণ। তা ইতিবাচক স্ট্রেসের উদাহরণ কি হবে? না, পরীক্ষার সময় যখন রাত জেগে আমরা পড়াশোনা করি, সেটি কিন্তু একটি ইতিবাচক স্ট্রেস। ঠিক আছে, এবার চলে আসি 3 নম্বর কোশ্চেন। বলছে ডিস্ট্রেস বা নেতিবাচক স্ট্রেস হলো, তো নেতিবাচক স্ট্রেস কি? না, যে মানসিক চাপ প্রতিদিনের জীবনযাত্রায় বাধার সৃষ্টি করে সেটি কিন্তু হয়ে যাবে নেতিবাচক স্ট্রেস। চলো এগোই। পরবর্তী কোশ্চেন নাম্বার 4 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? বলছে স্ট্রেসার কাকে বলে? স্ট্রেসার অ্যাকচুয়ালি কি? স্ট্রেসার হলো যেটা স্ট্রেস যা থেকে সৃষ্টি হয়, মানে আমাদের মানসিক চাপ বা স্ট্রেস যেখান থেকে সৃষ্টি হচ্ছে তাকে আমরা স্ট্রেসার বলছি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 5 বলছে কি চাহিদা কি? তো চাহিদা কি? সঠিক উত্তর হবে আমরা যা আকাঙ্ক্ষা করি তার অভাববোধ। হয়তো আমি কিছু একটা চাইছি যে আমার ওই জিনিসটা হলে ভালো হয়, কিন্তু আমি কোনোভাবে সেই জিনিসটাকে নিতে পারছি না। ঠিক আছে? সেটা আমার কাছে অভাব হয়ে যাচ্ছে যে ওই জিনিসটা আমার কাছে নেই। সেটা সব দিক থেকে হতে পারে। ফর এক্সাম্পল বলছি, ধরো তোমার একটা ভালো দামি মোবাইল দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে ফিন্যান্সিয়াল দিক থেকে আমি সেই জিনিসটাতে অ্যাচিভ করতে পারছি না। তো এখান থেকে কিন্তু আমাদের একটা স্ট্রেস তৈরি হতে পারে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 বলছে মানসিক চাপ সৃষ্টির একটি প্রধান কারণ। তো মানসিক চাপ সৃষ্টির কিন্তু সবথেকে বড় কারণ যেটা, সেটা কিন্তু চাহিদা পূরণের অভাব। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে মানুষের চাহিদার প্রকারভেদ করো। তো মোটামুটি মানুষের যে চাহিদাগুলো আছে তাকে ৪ টি ভাগে ভাগ করা যায়। কি কি সেই ৪ টি ভাগ? একটি হলো জৈবিক চাহিদা, একটি হলো শারীরিক চাহিদা, আরেকটি হলো মানসিক চাহিদা এবং লাস্ট যে চাহিদাটি আছে সেটা হচ্ছে সামাজিক চাহিদা। তো এবারে আমরা এই ৪ টি চাহিদা সম্পর্কে একটু আলোচনা করে নেব। কি, কি রয়েছে সেগুলি? প্রথম রয়েছে জৈবিক চাহিদা। তো জৈবিক চাহিদা কোনগুলি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ অন্ন, বস্ত্র, আবাসের চাহিদা। এই চাহিদাটা কিন্তু আমাদের জৈবিক চাহিদার মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9 বলছে শারীরিক চাহিদা কি? তো শারীরিক চাহিদা হবে অপশন এ, অর্থাৎ আরাম, সুস্বাস্থ্য, এগুলি কিন্তু আমাদের শারীরিক চাহিদার মধ্যে পড়ে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 বলছে মানসিক চাহিদা কি? তাহলে মানসিক চাহিদা কি হবে? না, সঠিক উত্তর হবে উপরোক্ত সবকটি, অর্থাৎ নিরাপত্তা, কৌতূহল নিবৃত্তি, স্বাধীনতার চাহিদা, কৃতকার্যতা, এগুলো সবই কিন্তু মানসিক চাহিদার মধ্যে পড়ে। ঠিক আছে? আর আমাদের লাস্ট যেই চাহিদাটা আছে অর্থাৎ সামাজিক চাহিদা। তো সামাজিক চাহিদা কি? এখানেও সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। কারণ আমরা সামাজিকভাবে যেরকম দেখো ভালোবাসা, বন্ধুত্ব, মর্যাদার চাহিদা, আত্মস্বীকৃতি, এগুলি সবই আমরা পেতে চাই। তো এগুলি কিন্তু আমাদের সামাজিক চাহিদার মধ্যে পড়ছে। চলো নেক্সট এগোই। পরবর্তী কোশ্চেন নাম্বার 12 দেখে নিই। বলছে
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ APA। এবার তোমরা কিন্তু এই AP এর ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো এটি হলো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তো এর মতে স্ট্রেস কত প্রকারের হতে পারে? তো তার মতে কত প্রকার হতে পারে? না সঠিক উত্তর হবে ৩ প্রকার হতে পারে। কি, কি? ১ম হচ্ছে অ্যাকিউট স্ট্রেস, ঠিক আছে? পরবর্তী হচ্ছে এপিসোডিক অ্যাকিউট স্ট্রেস আর ৩ নম্বর হচ্ছে ক্রনিক স্ট্রেস। এবার আমরা এই ৩ টে স্ট্রেস নিয়ে আলোচনা করে ফেলবো যে কোন স্ট্রেসটা কি হচ্ছে। তো পরবর্তী কোয়েশ্চেনে দেখে নিই আমরা কোয়েশ্চেন নাম্বার 13 বলছে অ্যাকিউট স্ট্রেস কাকে বলে? তো কখন বলবো অ্যাকিউট স্ট্রেস? না সঠিক উত্তর হচ্ছে এটি খুব সাধারণ স্ট্রেস যা পূর্বের কোনো ঘটনার চাপ বা আগামী সময়কালে কোনো চাহিদা নিয়ে কল্পিত ভাবনা বা চিন্তা থেকে উৎপন্ন হয়। অর্থাৎ কিরকম? আমরা প্রত্যেকেই কিন্তু আজকের ভাবনাটাকে একটু কমই ভাবি। আমরা হয় অতীতে কি ঘটে গেছে সেই নিয়ে চিন্তা ভাবনা করি অথবা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। ফলেই যে স্ট্রেসের সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে, তো এই ধরনের স্ট্রেসকে কিন্তু আমরা অ্যাকিউট স্ট্রেস বলবো। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14 এ চলে যাই। বলছে এপিসোডিক অ্যাকিউট স্ট্রেস। এবারে এটা কোন সময় হবে? না ব্যক্তি নির্দিষ্ট সময় অন্তর চাপ অনুভব করবে। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15। এবার আছে ক্রনিক স্ট্রেস। ক্রনিক স্ট্রেস তাহলে কি হচ্ছে? না যখন কোনো ব্যক্তি কমপক্ষে ৬ মাস বা তার বেশি সময় ধরে মানসিক চাপ অনুভব করে, তখন কিন্তু তাকে আমরা ক্রনিক স্ট্রেস বলি। তো মোটামুটি আমরা ৩ ধরনের যে স্ট্রেস আছে, সেই স্ট্রেসগুলো কি সেটা জেনে গেলাম। তো পরবর্তী কোয়েশ্চেনে আমরা আসলাম। পরবর্তী কোয়েশ্চেন বলছে ফাইট ফ্লাইট হরমোন কাকে বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে মানসিক চাপ বৃদ্ধি পেলে সমবেদী স্নায়ুতন্ত্রের ক্রিয়ায় অ্যাড্রিনালিন গ্রন্থির মেরুলা থেকে ২ টি হরমোন নিঃসৃত হয়। কি, কি সেটি? একটি হচ্ছে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন হরমোন আর অপরটি হচ্ছে নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন হরমোন। তো এই ২ টি হরমোনকে কিন্তু আমরা একত্রে ফাইট ফ্লাইট হরমোন বলে থাকি। ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে? না দেহের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যে হরমোন। কোন হরমোন দেহের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করছে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন। এবার তোমাদের প্রয়োজনে আমি বলে রাখি যে এই অ্যাড্রিনালিন হরমোন একে কিন্তু জরুরিকালীন হরমোন বলা হয়। আরেকটাও বলা হয়। কি বলা হয়? একে বলা হয় কিন্তু আপাতকালীন আপাতকালীন হরমোন। তো তোমরা কিন্তু মনে রাখবে জরুরিকালীন হরমোন বা আপাতকালীন হরমোন কাকে বলা হচ্ছে? না অ্যাড্রিনালিন হরমোনকে। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে? রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে যে হরমোন। কোন হরমোন রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করছে? না নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন হরমোন কিন্তু রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে? স্ট্রেস রেসপন্স কাকে বলে? তো স্ট্রেস রেসপন্স কাকে বলে? সঠিক উত্তর হচ্ছে স্ট্রেসের মুখোমুখি হলে মস্তিষ্ক যে প্রতিক্রিয়া দেয়। যখনই আমরা কোনো একটা প্রেশারে পড়ছি, তখন আমাদের মাথা কিভাবে রিঅ্যাক্ট করছে সেটাকেই কিন্তু স্ট্রেস রেসপন্স বলে। এবার এই স্ট্রেস রেসপন্সের জন্য কিছু হরমোন কিন্তু নিঃসৃত হয়, যাদেরকে কিন্তু আমরা স্ট্রেস হরমোন বলব। তো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20 কি পেলাম? যে স্ট্রেস হরমোন হলো, তো সেটি কি? না স্ট্রেস রেসপন্সের দরুন স্নায়ুতন্ত্রের প্রভাবে নিঃসৃত হরমোন সমূহকে একত্রে কিন্তু স্ট্রেস হরমোন বলে। পরবর্তী কোয়েশ্চেন, এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখনই মানসিক চাপের কথা বলছি, তখনই আমাদের ১ম এই যেটা স্ট্রাইক করে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। ঠিক আছে? তো আমাদেরকে এটা একটু একটু জাস্ট জেনে রাখতে হবে। সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগটা এটা একটু দেখে রেখো। যেরকম স্নায়ুতন্ত্রকে ২ টি ভাগে ভাগ করা হয়। কি, কি সেই ২ টি ভাগ? একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ২ টি ভাগে ভাগ করা হচ্ছে। যেমন একটি হচ্ছে মস্তিষ্ক, একটি হচ্ছে সুষুম্নাকাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকেও ২ ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বয়ংক্রিয়, একটি হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। এবারে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে ২ টি ভাগে ভাগ করা হয়। একটি হলো সমবেদী, একটি হলো উপসমবেদী। তো এই বিভাগটা তোমরা একটু মনে রেখো। পরবর্তী একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে চলে আসছি। এটা কিন্তু পরীক্ষার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? যে দীর্ঘমেয়াদী স্ট্রেসের ফলে যে জীবনশৈলীগত অসুস্থতার সৃষ্টি হয়। এবারে এখানে একটা কথা বলে রাখি, ঠিক আছে? স্ট্রেস কিন্তু ২ ধরনের হয় মেয়াদ অনুযায়ী, ঠিক আছে? একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী স্ট্রেসের ফলে কিন্তু খুব একটা বেশি আ মা রোগ দেখা দেয় না। এটা খুব স্বল্প দিনের জন্য যেহেতু থাকে, খুব একটা এফেক্ট করে না শরীরের মধ্যে, ঠিক আছে? কিন্তু দীর্ঘমেয়াদী রোগ কিন্তু এই সরি দীর্ঘমেয়াদী স্ট্রেস কিন্তু আমাদের শরীরে এফেক্ট করে। তো এর ফলে যে রোগগুলি হয় সেগুলির মধ্যে যেমন হলো স্থূলতা, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, সকল প্রকারের হৃদরোগ, ঠিক আছে? অ্যালার্জি আছে, রক্তচাপ আছে, আচ্ছা, অনিদ্রা আছে, পেটের আলসার আছে,
ভস্ম হওয়া, অ্যাংজাইটি, মাথা ব্যথা, এগুলো সমস্ত কিছুই কিন্তু এই দীর্ঘমেয়াদী স্ট্রেসের ফলে কিন্তু হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 তে কি বলছে? না স্ট্রেসের সাধারণ উৎসগুলো কি, কি? তো স্ট্রেসের সাধারণ উৎস কি, কি থেকে স্ট্রেস সৃষ্টি হয়? যেমন জীবন সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা, ঠিক আছে? ব্যক্তিগত সমস্যা, আর্থিক অসুবিধা, অকারণ প্রতিযোগিতার চাপ, আচ্ছা বেকারত্ব একটা তো রয়েছেই, প্রিয়জনের মৃত্যু, এইসবের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস কিন্তু সৃষ্টি হয়। এবারে যদি তোমাদেরকে পরীক্ষার সময় স্ট্রেসের প্রভাবও জিজ্ঞেস করে অথবা স্ট্রেসের কারণ জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে আমি পুরো একটা চার্ট তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। এখানে তুমি স্ট্রেসের কারণ বা প্রভাবগুলি পেয়ে যাবে, যার দুটি ভাগ আছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ চাপ বা স্ট্রেস, একটি হচ্ছে বাহ্যিক বা ব্যক্তিগত চাপ বা স্ট্রেস, ঠিক আছে? এর মধ্যে কোনগুলি কিরকম রয়েছে, মানে কোন, কোন পয়েন্টগুলো রয়েছে, যেরকম অভ্যন্তরীণ চাপের ক্ষেত্রে কোন, কোন ক্ষেত্রে আমরা বলবো এগুলো অভ্যন্তরীণ চাপ, সেগুলো এখানে লিস্ট আউট করে দেওয়া আছে। কোন, কোন ক্ষেত্রে আমরা বলবো বাহ্যিক চাপ, সেগুলো লিস্ট আউট করে দেওয়া আছে। তোমরা এগুলোকে একটু দেখে নিও। চলো পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 24 কি বলছে? ক্রনিক স্ট্রেসের দীর্ঘমেয়াদী প্রভাব কোনটি? তো ক্রনিক স্ট্রেস অর্থাৎ দীর্ঘমেয়াদী স্ট্রেসই বলা হয় আরকি। তো এর ফলে কি হয়? না আমরা এক্ষুনি বললাম যে সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ হৃদরোগ, ডায়াবেটিস, মানসিক অবসাদ সব ধরনের কিন্তু রোগ কিন্তু সৃষ্টি হতে পারে এই ক্রনিক স্ট্রেস, দীর্ঘমেয়াদী স্ট্রেসের ফলে। পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কি বলছে? না স্ট্রেস হরমোন হিসাবে পরিচিত কোনটি? তো স্ট্রেস হরমোন বেসিক্যালি বলা হয় কিন্তু কর্টিসল হরমোনকে। এবারে আমি এখানটায় একটু লিস্ট করে দিয়েছি। তোমরা একটু দেখে নেবে। এখানে কয়েকটি হরমোন সম্পর্কে এবং তাদের কাজগুলো দিয়ে দিয়েছি। যেরকম কর্টিসল হরমোন আমরা তো দেখেই নিলাম, এটাকে স্ট্রেস হরমোন বলা হয়। কিন্তু এটা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটি কোন গ্রন্থি থেকে নির্গত হচ্ছে। তো এটি হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নির্গত হচ্ছে। আর এই কর্টিসল হরমোনের কাজ কি? না এই হরমোন শারীরিক ও মানসিক চাপের সময় রক্তচাপ, গ্লুকোজ এবং শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে? পরবর্তী পয়েন্ট, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোন সম্পর্কে জেনে নেব। তো এর কাজটা কি? না এই হরমোন হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং শক্তি বাড়াতে সাহায্য করে। এরপরে আছে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন হরমোন। এর কাজ কি? না এটি মনোযোগ ও সজাগ বাড়ায়, রক্তনালীর সংকোচনের মাধ্যমে রক্তচাপ বাড়ায়। এরপরে রয়েছে ভেসোপ্রেসিন একটি হরমোন, যেটি কিনা স্ট্রেসের সময় কিন্তু নির্গত হয়। আর এর কাজ হচ্ছে রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আরেকটি রয়েছে সেরোটোনিন। তো সেরোটোনিন কাজ কি? এটা কিন্তু মুড নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে সেরোটোনিন, ঠিক আছে? এই সেরোটোনিনকে কিন্তু বলা হয় কিন্তু নিউরো নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? কি বলা হয়? এটাকে কিন্তু নিউরো ট্রান্সমিটার বলা হয়। এবার এই জিনিসটা কি? সেটা আমরা একটু পরেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে বলছি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 26 কি বলছে? বলছে স্ট্রেস ব্যবস্থাপনার একটা কার্যকর পদ্ধতি। কোন ক্ষেত্রে আমাদের স্ট্রেস কম হতে পারে? তো আমাদের স্ট্রেস কম হতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমাদের স্ট্রেস কমতে পারে। ঠিক আছে? এছাড়া আরো কয়েকটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো লিখে দিয়েছি। তোমরা সবকটা পদ্ধতিই কিন্তু go through করবে। সবগুলো পদ্ধতি তোমাদের জানা দরকার। পরীক্ষার সময় এমসিকিউ ঘুরিয়ে জিজ্ঞেস করবে। তো তার জন্যই আমি লিখে দিয়েছি। এরকম নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পরিমাণ ঘুম, সুষম খাদ্যাভ্যাস, ধ্যান আর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস, ঠিক আছে? সৃজনশীল কাজ করা, যেমন গান শোনা, ছবি আঁকা ইত্যাদি যে কাজগুলি রয়েছে। আর প্রগতিশীল পেশি শিথিলকরণ। তো এই সমস্ত কাজগুলি কিন্তু রয়েছে, যার মাধ্যমে কিন্তু স্ট্রেস কিন্তু আস্তে, আস্তে কমানো যেতে পারে। পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 27, স্ট্রেসের মানসিক প্রভাব কোনগুলি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ স্ট্রেসের ফলে উদ্বেগ বাড়ে, রাগ বাড়ে, বিষণ্ণতা বাড়ে, এগুলি সবই বাড়ে। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28, স্ট্রেসের শারীরিক লক্ষণগুলি কি, কি? তো স্ট্রেসের কিন্তু শারীরিক লক্ষণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। অর্থাৎ পেশির টান, ক্লান্তি, হজমের সমস্যা, এই সবই কিন্তু স্ট্রেস থেকে আসতে পারে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? না স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কোন ব্যায়াম সবচেয়ে উপযোগী? তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সবথেকে বেশি উপযোগী হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যোগ ব্যায়াম। এইবারে স্ট্রেসের তোমাদের শারীরিক লক্ষণগুলি, এটাও যদি এমসিকিউ কোশ্চেন, কিন্তু আমরা শারীরিক লক্ষণগুলি সবকটা লক্ষণ যদি আমরা জেনে থাকি, তাহলে সেখান থেকে এমসিকিউ যাই আসুক না কেন, আমরা কিন্তু মোটামুটি পেরে যাব। তো স্ট্রেসের শারীরিক লক্ষণগুলি কি, কি দেখা যায়? যেমন মাথা ব্যথা, ঠিক আছে? দুর্বল অনুভব করা, ঘুমের সমস্যা, টেনশন আছে, ওজন বাড়া আছে, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া আছে, কনসেনট্রেশনের সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাইগ্রেশনের ব্যথা,
ইত্যাদি সকল কারণ কিন্তু রয়েছে। এর ফলে কিন্তু মানে এই লক্ষণগুলি দেখলে কিন্তু বোঝা যায় যে স্ট্রেস বাড়ছে আরকি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে? স্ট্রেস কমানোর জন্য সামাজিক সমর্থন কেন গুরুত্বপূর্ণ? তো স্ট্রেস কমানোর জন্য সামাজিক সমর্থন অর্থাৎ বন্ধুত্ব, ভালোবাসা, মেলামেশা এগুলি কেন গুরুত্বপূর্ণ? না এটি কি করে? সঠিক উত্তর হবে অপশন এ, এটা একাকিত্বকে কমায়। ঠিক আছে? যখনই আমরা সামাজিকভাবে সবার সাথে মেলামেশা করছি, তখন আমাদের এই একাকিত্ব ভাবটা কমে যায়। ফলে কিন্তু স্ট্রেসও কিছুটা কমে যায়। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলছে? স্ট্রেস হ্রাসে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম কিভাবে সাহায্য করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটা মস্তিষ্ককে শান্ত করে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে? স্ট্রেসের লক্ষণগুলি। দেখো স্ট্রেসের লক্ষণ আমি এর আগেও দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে স্ট্রেসের লক্ষণের শ্রেণীবিভাগ দিয়েছি। ঠিক আছে? আগেরটা স্ট্রেসের লক্ষণগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি মেইনলি এর শ্রেণীবিভাগ করে দিয়েছি। শ্রেণীবিভাগ অর্থাৎ স্ট্রেসকে কিন্তু মোটামুটি ৪ ভাগে ভাগ করা যায়। যেরকম আছে বৌদ্ধিক লক্ষণ, আবেগজনিত লক্ষণ, শারীরিক কিছু লক্ষণ রয়েছে, ব্যবহারিক লক্ষণ রয়েছে। আগের কিন্তু দিয়েছিলাম শারীরিক লক্ষণগুলি। তো এবারে আমরা ৪ টি লক্ষণে একটু দেখে নেব। যেরকম বৌদ্ধিক লক্ষণ। বৌদ্ধিক লক্ষণের মধ্যে কি রয়েছে? যেমন স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। ঠিক আছে? একাগ্রতার সমস্যা, বিচার ক্ষমতা কমে যাওয়া, সবকিছুতে ভুল ধরা, সবসময় বিরক্ত থাকা। তো এগুলি কিন্তু বৌদ্ধিক লক্ষণের মধ্যে পড়ছে। এরপরে যাচ্ছি আমরা আবেগজনিত লক্ষণ। আবেগজনিত লক্ষণের মধ্যে যেমন ঠিক আছে? অখুশি হয়ে আছে সারাক্ষণ, আ অ্যাংজাইটি আছে, একাকিত্ব আছে, হতাশা হয়ে যাওয়া রয়েছে, এগুলো রয়েছে। শারীরিক লক্ষণ কি? না হৃদস্পন্দন বেড়ে যাওয়া, পেট ব্যথা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ ইত্যাদি শারীরিক লক্ষণগুলো দেখা যায়। ঠিক আছে? ব্যবহারিক লক্ষণ যেমন কম বা বেশি খাওয়া। কোনো সময় কম খাওয়া হচ্ছে, কোনো সময় বেশি খাওয়া হচ্ছে, কোনো সময় কম ঘুম, কোনো সময় বেশি ঘুম, অলস জীবনযাপন করা, নেশা করা এগুলো সবই কিন্তু ব্যবহারিক লক্ষণের মধ্যে পড়ছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। 34 কি বলছে? বলছে হ্যাপি কেমিক্যাল কাকে বলা হয়? তো হ্যাপি কেমিক্যাল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেরাটোনিনকে হ্যাপি কেমিক্যাল বলে। কেন বলা হয়? তোমাদেরকে আমি কিন্তু পড়ালাম যে এটি কিন্তু আমাদের কি করে? মুডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তাই না? তো মুডকে নিয়ন্ত্রণ করতে যেহেতু সাহায্য করে, এবার কিভাবে সাহায্য করছে? না যখন এটা ক্ষরিত হচ্ছে, দেহে যখন স্বাভাবিক থাকছে, তখন কোনো ব্যক্তি শান্ত থাকছে, খুব মনোযোগী থাকছে, সুখী থাকছে, ঠিক আছে? মন খুশি রাখে বলে এটাকে কিন্তু হ্যাপি কেমিক্যাল বলা হচ্ছে। চলো পরবর্তী কোয়েশ্চেনে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে? না মুড এনহ্যান্সিং কেমিক্যাল কাকে বলা হচ্ছে? তো মুড এনহ্যান্সিং কেমিক্যাল কাকে বলা হয়? না সঠিক উত্তর হয়ে যাবে ডোপামিনকে কিন্তু মুড এনহ্যান্সিং কেমিক্যাল বলা হয়। এবারে আমরা জেনে রাখবো যে এই ডোপামিন এটা কিন্তু একটা নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? যেটা কিনা মন খুশি রাখার অনুভব প্রদান করে। তোমাদেরকে আমি বলেছিলাম যে নিউরোট্রান্সমিটার জিনিসটা ব্যাপারটা কি সেটা একটু বলে দিচ্ছি। ঠিক আছে? এই নিউরোট্রান্সমিটার বেসিক্যালি হচ্ছে একটি রাসায়নিক রাসায়নিক বার্তাবাহক। এটি কি? এটি হলো রাসায়নিক বার্তাবাহক। অর্থাৎ ইহা কি হয়? ইহা আমাদের যে নিউরন বা স্নায়ুকোষ রয়েছে সেখান থেকে নিঃসৃত হয় এবং এই যে স্নায়ু সংকেতগুলি রয়েছে সেগুলো কিন্তু আ প্রেরণ করতে কিন্তু সাহায্য করে। তো এদেরকে নিউরোট্রান্সমিটার বলা হয়। এবারে আমরা দেখে নেব যে ডোপামিন, এই ডোপামিনের কাজ কি? যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি, নিদ্রা, শিক্ষার সময় একাগ্রতা, দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনা ইত্যাদি নিয়ন্ত্রণ করতে কিন্তু এই ডোপামিন কিন্তু সাহায্য করে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 36 দেখে নেব। কি বলছে? নিম্নলিখিত কোনটি কোনো নিউরোট্রান্সমিটার নয়? তো নিউরোট্রান্সমিটার নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইনসুলিন। তো এখান থেকে কিন্তু আমরা একটি কোয়েশ্চেনও পেয়ে যাচ্ছি। তার মানে কোনগুলি নিউরোট্রান্সমিটার? তো আমরা দেখলাম ডোপামিন আর সেরোটোনিন তো নিউরোট্রান্সমিটার রয়েছেই। এর সাথে কিন্তু গ্লুটামেটকেও পেয়ে যাচ্ছি। তাই গ্লুটামেটও কিন্তু একটি নিউরোট্রান্সমিটার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এর কাজটিও আমরা মনে রাখবো যে স্মৃতিশক্তি আর বুদ্ধিমত্তা বজায় রাখতে কিন্তু ইহা সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 37 কে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 37 এ একটি আ এসএকিউ কোয়েশ্চেন রয়েছে। যদি এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তো তোমরা এগুলোকে একবার গো থ্রু করে নেবে যে কোন কৌশলে স্ট্রেস ম্যানেজমেন্ট হয়। আমি যদিও এগুলোর এমসিকিউ নিয়ে আলোচনা করে দিয়েছি, তাও আমার মনে হলো যে পুরো চার্টটা তোমাদের কাছে দেওয়া দরকার, তাই দিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই নিচে আমি একটি আনন্দময় জীবন, সেটি কখন আমরা একটা জীবনকে আনন্দময় জীবন বলবো, তার বিভিন্ন কারণগুলি দেখো চার্টের আকারে দেওয়া রয়েছে। আর এই আনন্দময় জীবনের প্রভাবগুলি কি হতে পারে, সেটিও কিন্তু একটি চার্টের আকারে দেওয়া রয়েছে। তো এটিকেও কিন্তু তোমরা একবার দেখে নেবে। তো মোটামুটি এই গেল আমাদের যে 3rd চ্যাপ্টার স্ট্রেস ম্যানেজমেন্ট এবং মেন্টাল হেলথ, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমি চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ ফুড অ্যান্ড ডায়েটিয়ারি গাইডলাইন, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ কোয়েশ্চেনগুলো প্রোভাইড করে দেবো। তো তোমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা কি? আমার চ্যানেলকে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর নোটিফিকেশনটাকে অবশ্যই অন রেখে দিও। ঠিক আছে? যাতে
এই ভিডিওগুলো পাবলিশ করার পর সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।